সিনেমার মূল আকর্ষণ হচ্ছে নাটক ইঁদুর কর। কিছু হতো না, সারা কভার হয়ে যেত। ঠান্ডা পড়েছে, হাত পা একদম পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ঘড়ি নেই, কটা হবে? 7টা 7:30। বিড়িটা নামাইনি, একটু বিড়ি না টানলে শরীরটা গরম। হ্যাঁ রে, বিড়ি হবে নাকি? দিল্লি তো আছে, তো দেশটাই আছে। দেশ দেশটাই তো আমার কোথায় পড়ে গেল। ওই একটা লোক আসছে, দেখি ওর কাছে আছে কিনা। দাদা দেখি কি আমি সিগারেট খাই না। বাবা কি দাদা কি দেশলাই হবে? থ্যাংক ইউ দাদা। বাবা লোকটা আমার কথা চলে। ও দাদা কোথায় চলে যায়? এই ওটা আর কি কি একটা পড়ে আমি কিন্তু আপনাকে চিনি। আজ থেকে 10 বছর আগে যখন দার্জিলিং ডেয়ারির মালিক ছিলেন, তখন থেকে আমি আপনাকে চিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমার সঙ্গে আপনার কিসের দরকার? আমি অসুস্থ। কি আপনি দরজাটা বন্ধ করছেন কেন? গত 10 বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, মিসেস করবী সেনগুপ্তা। আপনি আমার নাম জানেন কি করে? কারণ আমি আপনাকে চিনি। স্পষ্ট করে
করে দেখবার চেষ্টা করুন তো। আপনার ঝাপসা দৃষ্টিটাকে স্বচ্ছ করে দেখুন। আপনার হঠাৎ লাগছে। না না আমি আপনাকে চিনি না। দেখুন আমি বলছি নইলে নইলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ আমার তো আর কিছুই নেই, কিন্তু আপনি মানে এত ভয় পাচ্ছেন না। কোথায় যাচ্ছেন? আমি প্লিজ থাকবো। কোনো লাভ হবে না, কারণ এই বাড়িতে আসার আগে আমি আপনাকে ফোনের তারটা বাইরে ছুরি দিয়ে কেটে দিয়ে এসেছি। আমাদের রেখে আপনার কি রিয়াকশন হতে পারে সেটা আমার জানা। আমি আমি চিন্তা করবো। তাতেও কোনো লাভ হবে না। আপনার চিৎকার বাইরের ঝড়ে দূর থেকে দূরে মিলিয়ে আপনি কি আমার কাছে আপনি কি চান? জীবন, জীবন? কিসের জীবন? একটা ছোট্ট অসহায় শিশুর জীবন, যে পৃথিবীর অনেক আকাঙ্ক্ষা নিয়ে জন্মেছিল, পৃথিবীর বাবাকে যে ভালোবেসেছিল, সেই পৃথিবীতে বাঁচতে চেয়েছিল। কেন কেন তার জীবনটা আপনি শেষ করে দিলেন? কি অপরাধ ছিল তার? No. No. Please. 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 সেদিনে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করেছি। 10 বছর আমি দিয়েছি, দুদিন হলো আমি ছাড় পেয়েছি। অন্যায় শাস্তি তো আমি আমার জীবনের 10টা বছর ধরে ভোগ করেছি। সে তো আইনের শাস্তি, সে আইন বিশ্বাস করি না। আপনার কাছে আমি আমার ফেরত পেতে চাই। দয়া করুন। Please, আপনি আমাকে দয়া করুন। তোমার সব কিছু পেয়েছি, সংসার, স্বামী, মাথা গোজার আজকাল আজ আমার নেই। তবু আমি বাঁচতে প্লিজ প্লিজ আপনি আমাকে দয়া করুন। দয়া তো সেদিন আপনি আমাদের করেননি, তো তিনটে অসহায় শিশু পিতৃমাতৃহীন সামান্য খাবার জন্য সামনে হাত পেতেছিল, তাদের কাতর আবেদন কোনো দয়া উদ্রেক তো আপনার মনে হয়নি? না 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 কি আপনি এগিয়ে আসতে আমাকে ভয় করছে। পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা অভিশপ্ত, তাদের জীবন অভিশপ্ত, জন্ম অভিশপ্ত। একটু বেঁচে থাকার কোনো অধিকারই তাদের নেই। দয়া করুন। কি শান্তি! একটা যন্ত্রণা থেকে মুক্তি, যন্ত্রণা থেকে মুক্তি। একটা শেষ, বাকি রয়ে গেল দুটো। স্যার বলছিলাম যে ডেপুটির গায়ে পিন দিয়ে এই কাগজটা হচ্ছে যে একটা শেষ। স্যার আমার মনে হচ্ছে যে খুনি আরো খুন করে বাসনটা জানার জন্যই এই ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই ফ্যান্টাস্টিক মৃতদেহটা করেছিলেন সে কি আপনি? এই এই লোকটা এরকম করছে কেন? ফ্যান্টাস্টিক পেয়েছি। কি কি পেয়েছেন? আদেশ। কার আদেশ? দেবে। ও ফ্যান্টাস্টিক। হ্যাঁ স্যার, গুরুদেব ছিলেন। পুলিশের খপ্পরে পড়লে খুব সাবধানে, কেননা বাঘে চুলে 18 ঘা। পুলিশের
32 ঘা। তাই স্যার ফোনে ধ্যান করছিলাম। মানে আপনাকে কিছু বলবো? বলবো না। তা কি বললেন আপনার গুরুদেব? আদেশ বলুন, আপনার কি জানতে? মানে ওই মহিলা খুন হয়েছে। আর স্যার আমার বিবৃতি শেষ। ওই মহিলা, আপনি কোথায় ছিলেন? আগে আর্নি ছিলাম। ফ্যানটা কি কি মানে কি স্যার? তখন সবই বাথরুম দিয়ে ওঠে ক্যাশ বাস্কটা সামনে দিয়ে বসে না এক মনে গুরুদেবের ধ্যান করছিলাম। সময় তখন কত? এই সন্ধ্যে 6:30। চারিদিক অন্ধকার, এমন টেলিফোন। আর এছাড়া টেলিফোন আজকাল যে কি হয়েছে, সময় নেই অসময় নেই, হঠাৎ করে বেজে যাবে। আর আপনি অমনি নো স্যার। স্যার এই টেলিফোনটার কি তো এই অবস্থায় থাকবে? এই বাজে বকে এই আরে শুনলে সেটা বলুন না আপনি। ওই যে বললাম নো সাউন্ড, এবার রেখে দিলাম। আবার টেলিফোন বেজে উঠলো। কনকনে গলায়, অপর দিক থেকে ভাঙা গলায় কাঁসর বেজে উঠলো। কনকনে গলা বলল, পার্থনিবাস হোটেল? আমি বললাম হ্যাঁ। কনকনে গলা বলল, পান্থনিবাস হোটেলে 13 একজন মহিলা খুন হয়েছে। আমার স্যার রিসিভার পড়ে গেল, হাত পা ঝিনঝিন করতে লাগলো, শরীর হয়ে গেল। মানে খুন বলে কথা, মানে না স্যার নিম্নদেশে প্রবল চাপ অনুভব করলাম। মানে আমার না স্যার শরীরের চিন্তা তীব্রতা না একটু বেশি বেশি, তাই তো? আরে বকছেন বলুন তো, গোটা ম্যাটারটা একটু সংক্ষেপে বলুন না। আর সংক্ষেপে বলে আমার জীবনটাই সংক্ষেপ হয়ে গেল। আর স্যার নিম্নদেশের প্রবল চাপ না হাত ডাক দিয়ে লোকজন 13 নম্বর ঘরে মিসেস করবী সেনগুপ্ত কাঠের মেঝে বসেছেন, ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মহিলা আরে বড্ড ভালো ছিলেন। সবে 2 দিন আমার এখানে ঘর ভাড়া নিয়ে ভালো করে আলাপ পরিচয় হওয়ার আগে। সে কি ভালো করে আলাপ পরিচয় হওয়ার আগে আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন? মহিলাটি বড় ভালো ছিল। এটা আপনি ঠিক বলছেন না। মহিলা সবটাই, এটা সকলেই জানে। আপনি বয়সে সুন্দরী ছিলেন, সুতরাং ভালো ওনাকে হতেই। তাই নাকি? আপনি কি জানেন এই মৃত মহিলা তো 2 দিন আগে বছর জেলে থাকার পর আপনার এই আবাসনে এসে উঠেছে? বিশেষ হচ্ছে, দাঁড়ান, এই দেখো মহিলা নিজের হাতে লেখা ডায়েরি। জেল, খুন, মহিলা। স্যার আমার না প্রবল চাপ অনুভব করছি। আমি আসবো স্যার। কোথা থেকে সব ছুটা হয়ে মালটা কিন্তু ওরা ক্লোজ ওয়াচ অন হিম। ঠিক আছে ঠিক আছে। স্যার স্যার বলছি, দুজন লোক না অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে রয়েছে, বলতে চাই আর কি খুনের ব্যাপারে। কিরম দেখে? স্যার দেখে তো মজুর লোক বলে মনে হয়, তা কিছু তথ্য থাকলেও থাকতে পারে। ফ্যান্টাস্টিক, ওদের আচ্ছা তোমরা এসে ভেতরে চলে। স্যার এদের কথা বলছি। এই স্যার ফ্যান্টাস্টিক। তোমাদের মনে হচ্ছে খুনের ব্যাপারে কিছু খবর দিতে পারবে? হ্যাঁ, নাম বলো। স্যার আমার নাম নির্মানন্দ কংস। ও ফ্যান্টাস্টিক, বড্ড বড় নাম। তোমার নামটা বলবো স্যার? মানে তোমার কটাজের নাম আছে? আগে বাপমার দেওয়ার নাম প্রদীপ মণ্ডল, এরপর বউয়ের দেওয়ার নাম মাখনা, আর এই ছেলেমেয়েরাই জ্যাঠামশাই বলে ডাকে স্যার। ডোন্ট লাভ। সাধারণত তুমি বলতে সদানন্দ না স্যার, নির্মলানন্দ। ওই বিবেকানন্দ কি বলা? বিবেকানন্দ না স্যার। আরে বাবা, ব্যাপারে কিছু খবর বলো। তখন আমাদের দেশটা শেষ হয়ে গেছিল। দেশে যে খুনের ব্যাপারে খবর দেশলাই কোথা থেকে গেলে মালগুলো কোথা থেকে ছোটালে? ফালতু বলতে টাইম না। ব্যাপারটা হচ্ছে খুব ঠান্ডা পড়েছিল, ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছে। ভাবলাম একটু শরীরটা গরম করে নি। ও মা, বিড়ি ধরতে কিন্তু ওখানে দেখলাই নেই।
তাড়ি এ তো দেখছি ধান মানতে শিবের গীত গাইতে শুরু করলো। আরে দেশে কে জানতে চেয়েছে বলো তো? আসলে এই খুনের ব্যাপারে কিছু জানা থাকলে সেইটা এই কোথায় কাজ করছিলি তোরা? নয়েজ রোড ম্যাল রোডের ক্রসিং এ স্যার। ঘড়ি দেখেছিলি কটা বাজে? হাতে ছিল না, 7টা হবে। আরে না না 7টা। শাট আপ! তোমাকে যখন বলতে বলা হবে তখন তুমি বলবে। চলো মাখনা ক্যারি অন। কাজ শেষ হয়ে গেছিল, দেশটায় এখন এদিক দেখছি, দেখলাম একটা কালো ওভারকোট কোট পরা লোক আমাদের দিকে আসছে। তা তার কাছে যাইতে সে বললো আমি সিগারেট খাই না। আরেকটা লোক আসছিল, তার কাছে চাইলে সে দেশে বের করে দিল। বিড়ি ধরিয়ে ফেরত দিলে কিন্তু লোকটা হওয়া বলা শটটা শুনেছিলি? না, লোকটার সঙ্গে তো কোনো কথা হয়নি তো। স্যার আমি দেখলাম লোকটা যেখানে দাঁড়িয়ে দেশটাই বার করে দিয়েছিল, মানে এখানে দাঁড়িয়ে ছিল, ওখানে কি একটা পড়ে আছে, কি পড়েছিল রে? একটা নোট বই। স্যার ওর নোট বইতে টাকা পয়সা কিচ্ছু ছিল না, শুধু ড্রিমল্যান্ড হোটেলের নাম লাগিয়েছিল স্যার। ফ্যান্টাস্টিক! আর ওই শেষের পেশা দেখুন, ওই 3টে ইঁদুরের ছবি। আরে দেখুন ভালো করে লেংটি ইঁদুর। ফ্যান্টাস্টিক! নু শেষের পৃষ্ঠে দেখো তো 3টে লেংটি ইঁদুর, মানে কিছু বুঝতে পারছি? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে যে খুনের 3টে খুন করবে, আর সেই খুনের প্রতীক হিসেবে এই 3টে ইঁদুরের একটা ইঁদুর মানে একটা খুন সে অলরেডি ঘটিয়ে ফেলেছে, দুটো ইঁদুর মানে আরো দুটো খুন। ফ্যান্টাস্টিক! তারপর তো আমরা ভাবলাম লোকটা আমাদের দেশে উপহার করেছে, আর পান্থনিবাস হোটেলও আমরা যেখানে কাজ করছিলাম তার থেকে একটু দূরে। তো আমরা ভাবলাম এই জিনিসটা আমরা ফেরত দিয়ে আসবো না। এই ভেবে হোটেলের দিকে এগোতে দেখি বাইরে পুলিশ ভ্যান। ভেবেছিলাম স্যার কেটে পড়ি, তারপর একটু মজা দেখতে শুনলাম হোটেলের মধ্যে একটা মেয়ে ছেলে খুন হয়েছে। তারপরে মনে হলো যে নোট বইয়ের লোকটাকে যখন পাওয়াই গেল না, তখন এটা আপনাদের দিয়ে আসা উচিত। তাছাড়া স্যার লোকটার হাবভাবও ঠিক ভালো ছিল না, তাই আপনাদের বেতটা দেওয়া উচিত আর কি। স্যার আমরা আবার শেষ ফেসে যাবো না তো? না দেখ, তোমরা এসছো আমাদের উপকার করতে, খুনের ব্যাপারে খবর দিতে, বইটা দিয়েছো। ভাই ওই লোকগুলোর পোশাক পরিচ্ছদ দেখেছি? তা লোকটা ছিল গলায় মাফলা, চোখে চশমা, ওভারকোট আর প্যান্ট পরে। লোকটা পেটানো লম্বা, মাঝারি ধরনের। রোগা ছিল না মোটা? লোকটা তো ওভারকোট পরেছিল, ঠিক বুঝতে পারিনি। তোমরা এসো এবারে, নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে যাও, পরে দরকার পড়লে ডেকে নাও। স্যার আবার নাম্বার দেবো কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। আরে পরে দরকার হলে ডেকে পাঠানো হবে। আবার কেন দরকার হবে স্যার? যা জানতাম সবই তো, আবার কেন দরকার? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? যেটা বলা হলো সেটা করো। কিন্তু এই নোট বই ড্রিমল্যান্ড হোটেলের নাম আছে, কোনো ঠিকানা নেই। দার্জিলিং এলাকায় ড্রিমল্যান্ড বলে কোনো হোটেল আছে নাকি? ও হ্যাঁ স্যার, মনে পড়ছে, এই কয়েক সপ্তাহ আগে খবরে হচ্ছে ড্রিমল্যান্ডের ব্যাপারে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। ফ্যান্টাস্টিক! একটা মিনিট স্যার। ক্যারি অন, ক্যারি অন। ম্যানেজার বাবু, বলছিলাম যে গত এক সপ্তাহের ইংলিশ আর কাউন্সিল আপনি নিয়ে আসুন তো। খবরের কাগজ রাখেন তো? হ্যাঁ স্যার, বাংলা ইংরেজি দুটোই রাখি। তুমি নিয়ে আসুন স্যার। চিনু, দেখো ব্যাপারটা আমি প্রথমে ভাবছিলাম কোনো টাকা পয়সা বা গয়নাগাটির জন্য মহিলাকে খুন করা হয়েছে, চোরছাচোরে কাজ। কিন্তু দেখো যত সময় যাচ্ছে কেসটা কিন্তু ক্রমশ জটিল পাকাচ্ছে। ঠিকই বলেছেন স্যার, মহিলার গয়নাগাটি কিন্তু একটা চুরি যায়। তুমি একটা জিনিস দেখো, এই মিসেস পরবী সেনগুপ্ত গত 10 বছর জেল কয়েদ খাটার পরে 2 দিন আগে ছাড়া পেল। তারপরে এই হোটেলে এসে ওঠা, এখানে তার খুন হওয়া, খুনির ফেলে যাওয়া নোট বই, ফ্যান্টাস্টিক। কিন্তু স্যার এই যে ইংলিশ হাউস পেয়েছি। এই যে স্যার, হোটেল ড্রিমল্যান্ড, ইউ ফিল ইউর ইন হেভেন, হট বাথ, ফায়ার প্লেস, ওপেনিং 24 অক্টোবর, জিএস রোড, কার্শিয়া। ও ফ্যান্টাস্টিক, ভেরি গুড ম্যানেজার বাবু, গুড জব ডান। আমরা এই ঘরটা সিল করে দিয়ে যাচ্ছি। ইনভেস্টিগেশন পুরো না হওয়া পর্যন্ত এই ঘরে কাউকে অ্যালাউ করবেন না। যান। চিনু। হ্যাঁ স্যার। কার্শিয়ান পুলিশ স্টেশন চাও? এক্ষুনি যাচ্ছি।
টেলিফোন তো কাজ করছে না। Fantastic. বাবু, আপনার ঘরে টেলিফোন আছে? হ্যাঁ স্যার, চলুন আমার সঙ্গে। ফ্যান্টাস্টিক। আসুন স্যার। উনি যতই বুদ্ধিমান হোক না কেন, যতই যে ঠান্ডা মাথায় খুন করুক, একটা না একটা ক্লু কিন্তু তাকে রেখে যেতেই হবে। যেমন এই নোট বই, বিপ্লান হোটেল, কার্শিয়াং। ফ্যান্টাস্টিক। জন, নমস্কার, আকাশবাণী কার্শিয়াং। আজকের আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। আগামী 48 ঘন্টায় তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো। মিসেস চৌধুরী, এই কে আপনি এখানে? খবরের কাগজে বিজ্ঞাপন দেখে যদি ভুল না করতাম তাহলে কিছুতেই এই হোটেলে এসে উঠতাম না। না না, আপনার কি অসুবিধা হচ্ছে আমাদের বলুন, আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। হেল্প? হেল্প নয়, বলুন ডিউটি। হোটেলের ব্যবসা করছেন আর কাস্টমারের পছন্দ অপছন্দ থেকে খেয়াল রাখেন না। না না, দেখুন, অন্য হোটেলের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না, বরং আপনি এটাকে একটা গেস্ট হাউস বলতে পারেন। আর তাছাড়া এখানকার কোনো ব্যবস্থায় যদি আপনার পছন্দ না হয় তাহলেও যে আপনাকে এখানেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কি ব্যাপার শিল্পী, কি হয়েছে? এই দেখো না, ওনার কি অসুবিধা হচ্ছে না বলে তখন দিয়ে খালি বলছেন আমার হোটেলটা ভালো নয়। ও তাই নাকি? তা চলুন মিস দত্ত, আমি নিজে গিয়ে আপনাকে শহরের বড় হোটেলে পৌঁছে দিয়ে আসছি। সেখানকার ব্যবস্থা নিশ্চয়ই আপনার ভালো লাগবে। তাছাড়া এখনো তো রাস্তাঘাট বন্ধ হয়ে যায়নি। চলুন। বাজে কথা বলবেন না। এই হোটেলে যখন এসে উঠেছি তখন এখানকার রীতিনীতি ভালো করে না বুঝে আমি কোথাও যাব না। না না, আসলে যেটা বলতে চাইছি, কোনো কিছু একটা বাড়াবাড়ি হওয়ার আগেই তার একটা প্রতিকার করা উচিত নয় কি? কি বলেন? সেটা আমি বুঝবো। আমি টাকা দিয়ে হোটেলে রুম বুক করেছি, যতগুলো কমফর্ট পাওয়ার কথা তার সবগুলো আমি পেতে চাই। শুনুন, স্নান ঘরে আমার জন্য বড় সড়ো তোয়ালের ব্যবস্থা করে রাখবেন। এইরকম রুমালের মতো তোয়ালে দিয়ে স্নান করতে আমি অভ্যস্ত নই। ডু ইউ ফলো? ইয়েস, আই ডু। থ্যাংক ইউ। যেন মিলিটারি। শিল্পী, যাকি যা বলছিলাম, যাদের আসার কথা ছিল সবাই এসে গেছেন বোধহয়। একটাই বোধহয় ঘর খালি আছে না? ওয়েদার তো মনে হচ্ছে না আর কেউ আসবে বলে। যাই, আমি আবার গিয়ে দেখি ওপরে কি অবস্থা। ও দাও দাও দাও, রুমাল কাচতে হবে তো আবার। কি যে পাবলিক সব। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। এই রাতের মধ্যে একটা আশ্রয় পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, একটা রুম খালি আছে। আসলে ঠান্ডায় হাত ঘাম অবশ হয়ে গেছে, যে ঠিক শরীরের অংশ বলে বুঝতেও পারছি না। আসলে দার্জিলিং যাচ্ছিলাম, রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেল। এইটা দুর্যোগ, কোনো মিস্ত্রি পাবো বলে মনে হয় না। গাড়ি সকালে সেই ত্রিবস্তিত আশ্রয় নিতে, আর আমি দূর থেকে আপনাদের হোটেলের লাইট দেখে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম। বাহ, মানে হোটেলটা তো বেশ সুন্দর, নামটাও বেশ সুন্দর, ড্রিমল্যান্ড। কি দেখছেন ম্যাডাম, আমাকে দেখে কি আপনার সন্দেহ হচ্ছে সত্যি আমি নিরীহ অতিথি কিনা? না না, সে কি কথা। চলুন আপনাকে আপনার রুমে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, আপনার নামটা বলতে কোনো আপত্তি আছে? আপত্তি কিসের?
শিল্পী চৌধুরী। শিল্পী? বাহ, বেশ সুন্দর নাম তো। চলুন যাওয়া যাক। যা ওয়েদার করলো, কতদিন এটা কন্টিনিউ করবে তো বলাই মুশকিল। কি যে অবস্থা। সুরজি, হ্যাঁ, আমাদের লাস্ট যে রুমটা খালি ছিল ওখানেও একজন গেস্ট এসে গেছে। তাই নাকি? কি করে এলি? তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছিলেন, পথে রাস্তায় কাশিয়ান স্টেশনের কাছে ওনার জিপটা খারাপ হয়ে গেল, তার রাতের জন্য এখানেই এসে আশ্রয় নিয়েছেন। বাহ, তাহলে তো লাভটা ভালো বললাম। সকালবেলা যা ওয়েদার দেখলাম তাতে মনে হলো শুরুর দিনেই বোধ হয় ব্যাড লাক। এখন তো দেখছি হাউস ফুল। ইউ আর সো লাকি। এসো একটু আদর করি প্লিজ। এই অশোক, নমস্কার, শুভ সন্ধ্যা। সুন্দর, এক্ষেরে রোমান্টিক জুটি। হ্যাঁ, দেখলেই না বুকের মধ্যে কেমন খুরুত দিয়ে ওঠে। মানে মানে আবেগ ঘনাইয়া আসে আর কি। সুন্দর, বড় সুন্দর। মানে আপনার এই হোটেলটা বড় সুন্দর। শুনি, এই কি যেন হয়, গেস্ট হাউস, গেস্ট হাউস নাম কি যেন মানব কি? ড্রিমল্যান্ড, ড্রিমল্যান্ড হোটেল, ড্রিমল্যান্ড। না, এখানে আইলাম, ঠান্ডাটা পড়ছে বেশ ভালো, বৃষ্টির পরে। তবে তবে এই অসময় বর্ষার এই শীতটা আমারে কাবু করতে পারে নাই। কারণ মশাই, আমি শীত দেখছি এই লন্ডনে, এই যখন ওই উইনস্টন সার্সিল প্রাইমার ছিলেন এই টাইমে। আপনি লন্ডনে ছিলেন না? আরে দূর মশাই, লন্ডন দেখো রে, আমি লন্ডন যাইতে হবে কেন? খবরের কাগজ আসে না? আপনি যেভাবে বলছিলেন আমি ভাবলাম আপনি বোধহয় লন্ডনেই ছিলেন। আরে না মশাই, না, আমরা খবরের কাগজে কাম করি, সব খবর পাই দুনিয়ার। এই যে ধরেন না কেন, এই যে এই লেডি ডায়নার যে সন্তানটি প্রসব হইল, সেটা কি আমাকে জানানোর কথা? কথা নয় তো, কার জানানোর কথা মানব কি? ওই ওই প্রিন্স চার্লসের। কিন্তু আমরা সে খবর পাইছি কি করে পাইছি? না, পিটিআই মারফত পাইছি। সুরজি, আমি একটু এগিয়ে গিয়ে দেখি গেস্টের ডিনারের কি ব্যবস্থা। হ্যাঁ মালক্ষী, জান জান, এই ডিনার আর এই লাঞ্চ এই দুইখান ঠিক টাইমে না হইলে না একেবারে শরীর ঠিক থাকে না। এই দুইখান একদম ঠিক টাইম। ঠিকই 8:31। হ্যাঁ, এখন তো আমার হান্ডিংয়ের টাইম, আমার তো কথা কমানোর টাইম নাই। হ্যাঁ, এই 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 টাইম মেনটেন কইরা বলে কন্ত আমার বয়স কত? কত? 50-52? আরে দূর মশাই, 60 হাফ, 63। এই বাঙাল বডি আর এই ইংলিশ টাইম। যাই, এই জন্যই আমি এরকম ফিট রাখতে পারছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, এখানে আইলাম, ভাবলাম শীতটা বেশ জাকাইয়া পড়ছে, এই যদি একটু একটু ড্রিঙ্ক মানে ও না না না, সরি সরি সরি, আমরা এখনো ড্রিঙ্কসের লাইসেন্সটা করতে পারি। আরে আর কি যে কোন, আরে লাইসেন্স কইরা যে ড্রিঙ্ক খায় সে তো আমার লগেই আছে। এই যে আমি কইলাম না যে 8:30 পরে আমি হুইস্কি পান করি, এটা বুঝতে পারলেন না? আপনি কি ভাবলেন আমি পূজা করি? ও বাবা, তাই বলুন। শোনেন, আমি এখানে আইলাম, ভালো একটু দেশি মদের স্বাদ পাইল। তা ঠিক আছে, দুর্যোগটা কাটলে না হয় দোকানপাট খুলে ব্যবস্থা করা যাবে। সরি, এই 8:33 হয়ে গেল, আমার আর কথা কওয়ানোর টাইম নাই, আমার আর্নিকের টাইম হয়ে গেছে। সরি, কেমন যাই। ও, এই হোটেল ব্যবসা শুরুতে এক একটা যা স্যাম্পল দেখছি, কতদিন ধৈর্য রাখতে পারবো জানি না বাবা। যাই গিয়ে দেখি আবার এক একটা যা পিস। ও
আপনি এখানে এই কফি খেয়ে নিন। এ কি আপনি কফি নিয়ে এসছেন কেন? আপনার কোনো কাজের লোক নেই? হ্যাঁ আছে তো, একজন কুক আর একজন বেয়ারা। তো বেয়ারা ছুটি নিয়ে দার্জিলিং গেছে, এই দুর্যোগে ফিরতে পারবে বলে তো মনে হয় না। খেয়ে নিন, কফি খেয়ে নিন। চিনি চিনতে পারো কেমন আছো? প্রথমটা পারিনি, চুলদারির আড়ালে মুখের পেয়ারাটাই পাল্টে গেছে, তারপর গলার স্বরে চিনতে পারলাম। তা তুমি হঠাৎ এই সময় এইখানে দার্জিলিংয়ে বেড়াতে এসেছো বুঝি? বেড়াতে? হ্যাঁ তাও বলতে পারো। আসলে আমার 36টা বছরের জীবনটা তো বেড়াতে বেড়াতেই কেটে গেল। তা কতদিন পর তোমার সাথে দেখা হলো বলতো? 10 বছর। কেমন আছো? বিয়ে করেছো? সময় পেলাম করি। আসলে 10 বছর আগে আসলে দশার সময় ঘাটে দাঁড়িয়ে যাতে মনের প্রাণে বিয়ে করেছিলাম, তাকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন কি আর নতুন কাউকে গ্রহণ করা যায়? ওসব কথা থাক আমার, পুরোনো কথা তুলো না। 10 বছর আগে যে সম্পর্ক শেষ হয়ে গেছে তাতে অন্ধকারই থাকবে। তুমি বোধহয় ঠিকই বলেছো, যে অন্ধকারে আছে তাকে ঘুমোতেই দাও। তা এখন বলো তো, কতদিন বিয়ে হয়েছে তোমার? এই 2 বছর হলো। কেমন আছো? কেমন দেখছো? আমার না চোখের দৃষ্টি পাল্টে গেছে, মনের সূক্ষ্ম অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। রাত্রি স্বাভাবিক রাত্রি মন থেকে মেনে নিতে পারিনি। আমি সুখ দেখলে বুকের ভেতরটা চলে যায়। তা বাড়ি বাড়ি মনে হয় ওই সুখ, ওই আনন্দ হতো আমারও প্রাপ্য ছিল। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ হোটেল ড্রিমল্যান্ড। কি ব্যাপার বলুন তো? আমি হোটেলের প্রোপ্রাইটার মিস্টার সুরজিৎ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ আমি মিসেস চৌধুরী কথা বলছি। কি ব্যাপার আমাকে বলতে পারে? আমি দার্জিলিং পুলিশ সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। কি ব্যাপার বলুন তো? শুনুন মিসেস চৌধুরী, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা টেলিফোনে বলা যাবে না। ঘটনাটা ঘটেছে 2 দিন আগে। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন অফিসারকে পাঠাচ্ছি। আশা করি ইন্সপেক্টর মিস্টার অসিত ঘোষের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ হ্যালো, হ্যালো শুনুন, ইনসিডেন্টটা কি? হ্যালো 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 শুনুন, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? হ্যালো হ্যালো। তার সাথে আমাদের কি সম্পর্ক? ওরা আমাদের এখানে পুলিশ পাঠাচ্ছে কেন? আমাদের কি অপরাধ বলো তো? সেটা আমি কি করে বলবো বলো তো? আচ্ছা, এই যে আমরা নিজেদের বাড়িতে একটা হোটেল খুলেছি, এটা তো কোনো অপরাধ নয়। আর তাছাড়া সরকারের সমস্ত নিয়ম আমরা মেনে চলেছি, তবু হঠাৎ একটা মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, ও আপনারা দুজনেই এখানে হোটেলের ব্যবসা শুরু করেছেন আর কাস্টমারের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখেন না? কেন, কি হয়েছে মিস দত্ত? কি হয়েছে? আমার ঘরের ফায়ারপ্লেসের আগুন যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সেটা কি আমাকে ঢাক পিটিয়ে আপনাদের জানাতে হবে? নিজেরা গিয়ে খবর রাখতে পারেন না? ও সরি মিস দত্ত, আসলে বাইরে যা ওয়েদার চলছে তাতে কতদিন এটা কন্টিনিউ করবে এটা তো বলা যাচ্ছে না। তাই শুকনো কাঠের ব্যাপারটাই আমরা একটু রেশনিং করে চালাচ্ছি। ওসব কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। আমি টাকা দিয়ে হোটেলের রুম বুক করেছি, যে কটি কমফোর্ট পাওয়ার কথা তার সব কটি আমি পেতে চাই, অ্যান্ড আই লাইক টু গেট দ্যাট। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে কাঠ এনে আপনার ঘরে আগুন, সরি আপনার ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী শুনুন, আমি ডাকছি। মিসেস চৌধুরী, আমার পাশের ঘরে যে ভদ্রলোকটি এসে উঠেছেন না, তাকে দেখে আমার ঠিক সুবিধাজনক মনে হচ্ছে না। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া আর ও পূব দিকের খোলা জানলার ধারে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বকে চলেছে। লোকটাকে দেখে মনে হচ্ছে যে পাগল। একটা পাগলের কি করে এই হোটেলে জায়গা হয় আমি তো ভাবতেই পারি না। তা লোকটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আপনাদের 10 জনের সম্পর্কে যতটুকু জানি ঠিক ততটুকু। মানে
মানে একজনকে দেখলে আপাত দৃষ্টিতে যতটুকু চেনা যায় আর কি। বয়স এবং অভিজ্ঞতা দুটোই আপনার কম, তাই এরকম বোকার মতো উক্তি করছেন। তা উনি কোথা থেকে এসে উদয় হলেন সেই খবরটা নিয়েছিলেন কি? হ্যাঁ, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছিলেন, পথে ওনার জিপটা ব্রেকডাউন হয়, উনি এখানে এসে আশ্রয় নিয়েছেন। নাম অমর চ্যাটার্জি। লোকটাকে দেখে মনে হচ্ছে ও একটা ডেঞ্জারাস লোক। সাবধান ম্যাডাম, আপনি যাকে ডেঞ্জারাস লোক বলছেন, যদি সত্যি সত্যি ডেঞ্জারাস হয় তাহলে কিন্তু। কি আপনি এখানে? ননসেন্স! দুজন মহিলা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন কোনো পুরুষ মানুষ যদি আড়ি পেতে শোনে তাকে বলা হয় আনসিভিলাইজড। তখন থেকে অনেক বাজে বাজে কথা বলছেন। নিজের চরিত্র দিয়ে অন্য কাউকে বিচার করার চেষ্টা করবেন না, এর ফল কিন্তু ভালো নাও হতে পারে। মানে আসলে আপনি আমাদের একদম চমকে দিয়েছেন কি না, এমন চুপিসারে এসে পড়েছেন যে আমরা টেরই পাইনি। হ্যাঁ, আমি নিঃশব্দ পায়ে চলাফেরা করি, আমার পায়ের শব্দ কেউ শুনতে পায় না, কিন্তু আমি সবার সব খবর জানতে পারি, বুঝতে পারি। ব্যাপারটা খুবই মজা, তাই না মিসেস চৌধুরী? মিসেস চৌধুরী, আমি আমার উল্কাটাকে না উপরে ঘরে ফেলে এসেছি। আমি যাই। শিল্পী, তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমি না একটু ডিপ্রেসড হয়ে আছি। কি হয়েছে? এই সুরজিতের কথায় নিজেদের বাড়িতেই হোটেলটা খুলে ফেললাম, কিন্তু এখন মনে হচ্ছে কি যে মানুষের চরিত্র সম্পর্কে একটা অভিজ্ঞতা না থাকলে এই হোটেলের ব্যবসাটা চালানো না খুব একটা সহজ কাজ নয়। কখন যে কোথায়। তুমি বোধহয় ঠিকই বলেছো, যাদের একই ছাদের নিচে আশ্রয় দিচ্ছ তাদের সম্বন্ধে কিছু না জানাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই আমার কথাই ধরো না, হঠাৎ এসে বললাম গাড়ি খারাপ হয়ে গেছে, তোমরা আমায় আশ্রয় দিলে, কিন্তু আমার সম্বন্ধে তোমরা কতটুকু জানো? আর 10 জনের সম্পর্কে কতটুকু জানি বলতে পারবো না, কিন্তু তোমার সম্পর্কে আমার থেকে বেশি কে জানে অমর? যে অমরকে তুমি চিনতে সে যে আজও বেঁচে আছে তা তুমি কি করে বুঝলে? আমার উপর তোমার খুব রাগ, খুব ঘৃণা, তাই না অমর? হ্যাঁ, প্রচণ্ড রাগ, প্রচণ্ড ঘৃণা। সারা জীবনেও হয়তো এই ঘৃণা আমার মন থেকে মুছে যাবে না। আচ্ছা শিল্পী, আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, তবে কেন তুমি আমার ভালোবাসাটাকে মারিয়ে দিয়ে চলে গেলে? আমার জীবনে সমস্ত সুখ, আনন্দ, স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো, কিন্তু কেন? এ কথার উত্তর আমি তোমাকে কোনোদিনও দিতে পারবো না অমর, কেননা আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি কেন তোমার জীবন থেকে চলে এসেছি তা তুমি কোনোদিনও জানতে পারবে না। কে সে যাকে কথা দিয়েছে বলে আমার কারণ বলতে পারবে না? সে কে? আমাকে ক্ষমা করো অমর, এর উত্তর তুমি কোনোদিনই পাবে না। শুধু এটুকু জেনে রেখো, সেদিন যে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম সেটা আমার নিজের ইচ্ছে নয়। এই যে মিসেস চৌধুরী, আমার ঘরে টেলিফোন লাইনটা খারাপ হয়ে গেছে, আপনি যদি একটু দেখেন। আই এম সরি মিস্টার ব্যানার্জি, এই দুর্যোগে তো কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যাবে না। তাছাড়া এইমাত্র খবরে শুনলাম ধস নেমে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাবে। আমি অসিত ঘোষ, স্পেশাল ব্রাঞ্চ। আশা করি আমার আশা খবরটা আপনারা আগেই পেয়েছেন। কই, সেরকম তো কিছু আমাদের জানানো হয়নি। মিসেস চৌধুরী, এখানে পুলিশ ডাকার কারণ জানতে পারি কি? না না, আমরা ডাকিনি, ওনারা নিজেদের প্রয়োজনেই এসেছেন। ইন্সপেক্টর। ও ওয়েলকাম ইন্সপেক্টর, ওয়েলকাম। আমি মিস্টার সুরজিৎ চৌধুরী। ও ম্যাম, তুমি তো মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী, হ্যাঁ, এখানে পুলিশ ডাকার মতন কি ঘটে থাকতে পারে? বেসিক্যালি আমরাও ঠিক জানি না ব্যাপারটা। এই কিছুক্ষণ আগে পুলিশ সুপার আমাদের এখানে ফোন করেছিল, উনি বললেন কোনো একটা ইনসিডেন্টের ব্যাপারে যে একজন ইন্সপেক্টরকে পাঠাচ্ছেন, তাই হয়তো উনি এসছে। আমি এখানে কয়েক ঘন্টা হলে এসে পৌঁছেছি। ভাবলাম বেড়াতে বেরিয়েছি, কয়েকদিন ভাই কাটিয়েই যাব, কিন্তু এখন ঘরের যা পরিস্থিতি দেখছি
মনে হচ্ছে এখানে থাকাটা আমার উচিত হবে না, বিকজ এভরিথিং গেটস অন মাই নার্ভ। আই শুড লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। Wait! Without my consent, nobody is allowed to go out. But what's wrong? আমাদের অপরাধটা কি? বলবো সব বলবো। কৌতূহলটা কিছুক্ষণের জন্য সংবরণ করুন। ম্যাডাম, তার আগে আমি কি একটা কফি পেতে দেবো? হ্যাঁ 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 নিশ্চয়ই। থ্যাংক ইউ। Mr. Chaudhary, may I use your telephone? ও শিওর শিওর শিওর। কি টেলিফোনটা তো ডেড। তাই কিন্তু একটু আগে ঠিক ছিল। না, এটা তো কাজ করছে। বাহ, চমৎকার! ব্যাপারটা বেশ ঘোরালো হচ্ছে, ঠিক যেন একটা ডিটেকটিভ নভেলের মতো। বাইরে ঝড় বৃষ্টি, রাস্তায় ধস, টেলিফোন ডেট, ডিটেকটিভ অফিসার। এবার একটা খুন হলেই নাটকের চরম মুহূর্ত। আপনি কি একটা খুন চাইছেন? ইন্সপেক্টর, এই নিন আপনার কফি। ও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ও ঠান্ডা, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল। However, let us come to the business. গেট আউট, গেট আউট, স্টুপিড স্কাউন্ডেল। মিস্টার চৌধুরী, আমি এই মুহূর্তে এই হোটেল ছেড়ে চলে যেতে চাই। এখানে মহিলার সামান ইজ স্টেপ। এত উত্তেজিত হয়ে গেল তাই? আরে খোলসা কইরা কখন, তবে তো ওরা বুঝবেন কি হয়েছে। আমার বোঝানোর কোনো দরকার নেই। মিস্টার চৌধুরী, এই ভদ্রলোক আমায় অপমান করার চেষ্টা করেছেন। সইব না, এই মিথ্যা কথা, এই অধর্ম সইব না। তাছাড়া আমি হইলাম 63 বছরের ক্রনিক ব্যাচেলার। আমারে এই অপবাদ কোনোদিন কেউ দিতে পারে নাই। এছাড়া একটা পয়েন্ট আছে আমার, আপনারা কি ডেফিনিট যে উনি মহিলা? মানে মানে একটু একটু ওদিকে, মানে উনারে এই দেখা কি কারো মনে কুরুচ রাখতে পারে? পারে না। আসলে হয়েছে কি, আমি না আমার ঘরে বসে আর্নিক মানে হুইস্কি সেবন করতেছিলাম। তা হঠাৎ বারান্দায় গেলাসটা হাইটা আইসা দেখি উনি কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাইয়া করে আসেন। আমারে দেখা একটু মুচকি হাসলেন। প্রথমে ভাবলাম নিশ্চয়ই ভুল দেখছি, তারপর আবার তাকাই, আবার হাসি, মুচকি। হ্যাঁ, হেসেছি, বেশ করেছি। এরম একটা গুঁফো বাঁধুরে টুপিওয়ালা চেহারা দেখে যে কোনো লোকেরই হাসি পাবে। হাসেন, আরে হাসেন, আপনি হাসেন তো আমার কি। কিন্তু আমি কি ভাবলাম, এমনি মাইয়া লোকের হাসি দেখলে আমার বুকের মধ্যে কেমন কুরুত কুরুত করে। তারপর উনি আমার দেখে হাসছেন মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। তা আমি ভাবলাম, আমি তো হইলাম গিয়ে 63 বছরের ক্রনিক ব্যাচেলার, আর উনিও যতদূর জানি কুমারী। না, এই বয়সে যদি একটা মনের মিল হইয়া যায়, তাহলে একটা অঘটন ঘটলেও ঘটতে পারে। এই আলোকে ওনারে আমি আমার ঘরে ডাকছি। এটা অপরাধ কি করছি? আরে আমরা দুইজনই তো অ্যাডাল্ট নাকি, মানে প্রাপ্তবয়স্ক নাকি। উনি আমারে দেখা হাসছেন মানেই বলেছেন। থামুন আপনি। আমি গত 30 বছর ধরে নর্থ বেঙ্গল রিজিয়নের পুনর্বাসন দপ্তরের অধিকর্ত্রী হিসেবে কাজ করছি। আমি তো ভাবতেই পারি না একটা গুঁফো বাঁধুরে টুপিওয়ালা লোক কি করে আমাকে অ্যাপ্রোচ করার সাহস পায়। আই উইল শুট ইউ। অত কথা জানি না, একদিন আপনারা দেখা কারো মনে কুরুত জাগে নাই, তাই হাসে নাই। আসলে হয়েছে কি জানেন, আমি না নেশা করেছিলাম তো, তাই চোখে মনে একটু রঙিন হয়ে গেছিল। কিন্তু এখন আপনার এই আগুনের ভাটার মতো চোখ আর এই গলার কণ্ঠস্বর শুই না আমার নেশা চইলা গেছে একদম। এখন আপনারে দেখা আমার মনে হইতেছে আপনি মহিলা নন, আপনি একজন ওই চটি জুতো পহিরা একজন মিলিটারি মাইয়া জেনারেল। প্লিজ, আপনাদের মন দেওয়া নেওয়ার ব্যাপারে না আমার কোনো উৎসাহ নেই। আমি এখানে এসেছি একটা খুনের তদন্ত করতে। খুন। গত 13 মার্চ সন্ধ্যে 6:30 দার্জিলিং পান্থনিবাস হোটেলে একজন মহিলা খুন হয়েছে।
মহিলার নাম পরবী সেনগুপ্তা। আপনাদের মধ্যে কারোর কি এই মহিলার সঙ্গে কোনো রকম পরিচয় ছিল? না, এরকম নামের কোনো মহিলার সাথে তো পরিচয় ছিল বলে মনে পড়ছে না। মহিলার অবশ্য আর একটা নাম পুলিশ রেকর্ড থেকে পাওয়া গেছে, সুমনা রায়, দার্জিলিং পোল্ট্রি ফার্মের প্রোপ্রাইটার মিস্টার অমল রায়ের স্ত্রী। এখন চিনতে পারছেন? ইয়েস, সুমনা রায়। নামটা কি চেনা চেনা লাগছে? না 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 না, এই নামে আমি কাউকে চিনি না, এই নামে আমি কাউকে চিনি না। দেখুন, সুমনা ওরফে পরবী সেনগুপ্ত হত্যার তদন্তে আপনাদের সামান্য সাহায্য দ্য পুলিশ ডিপার্টমেন্ট উইল ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট। কিন্তু তার আগে, আজ থেকে 10 বছর আগে দার্জিলিংয়ে ঘটা একটা ঘটনা আপনাদের বলতে চাই। নর্থ বেঙ্গল রেঞ্জের এক অসীম সাহসী পুলিশ অফিসার একদল চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। তার স্ত্রী অবশ্য আগেই মারা গেছিলেন। সেই অফিসারের 3টি সন্তানকে সরকার থেকে মিস্টার অমল রায় এবং তার স্ত্রী সুমনা রায়ের হাতে তুলে দেওয়া। কিন্তু দিনের পর দিন এই 3টি অনাথ শিশুকে না খেতে দিয়ে অত্যাচার করে টাকাটা ওরা আত্মসাৎ করতে থাকে। আর একদিন ওদের মধ্যে সবচেয়ে দুরন্ত যে 8 বছরের ছেলেটা, তাকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে রেখে দেয়। অনাহারে আতঙ্কে ছেলেটা মারা যায়। খবরটা অবশ্যই জানাজানি হতে খুব একটা দেরি হয়নি। বিচারে ওদের 10 বছরের জেল হয়, আর জেলের মধ্যেই মিস্টার অমল রায় সেরিব্রাল স্ট্রোকে মারা যান। মিসেস চৌধুরী, আপনার কিছু মনে পড়ছে কি? হ্যাঁ, সেই ঘটনা কিছু কিছু এরকমই বটে। কিছু নয় মিসেস চৌধুরী, কিছু নয়, পুরো ঘটনাটাই ঠিক এইরকমই ছিল। গত 11ই মার্চ পরবী সেনগুপ্ত জেল থেকে ছাড়া পান এবং দার্জিলিং পান্থনিবাস হোটেলে এসে ঘর ভাড়া নেন। এবং গত 13ই মার্চ সন্ধ্যে 6:30 কে যেন তাকে গলা টিপে হত্যা করেছে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনাদের সামনে মস্ত বিপদ। কিন্তু তার আগে এখানে উপস্থিত প্রত্যেককে আমার অনুরোধ, আমি মিস্টার ও মিসেস চৌধুরীর সঙ্গে সেপারেটলি কথা বলতে চাই। আপনারা প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। চলেন। তবে তার আগে আপনাদের এটা বলে দেওয়া দরকার যে আপনারা আমাকে না জানিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন না প্লিজ। তার মানে কি আমরা ধরে নিতে পারি উই আর আন্ডার অ্যারেস্ট? ও নট এট অল। আপনাদের নিরাপত্তা ও একটা হত্যার তদন্তে আপনাদের সাহায্য আমার প্রয়োজন। আর তাছাড়া চেষ্টা করলেও বেশি দূরে যেতে পারবেন না। আমি চলে আসার পরই হোটেলের সঙ্গে কানেক্টিং ব্রিজটা ভেঙে পড়ে। প্লিজ। হ্যাঁ, চলে। আচ্ছা, কিসের বিপদ ইন্সপেক্টর? দেখুন, পরবী সেনগুপ্ত যে ঘরে মারা গেছিলেন সেখানে একটা নোট বই পাওয়া গেছে, আর সেখানে দুটো ঠিকানা লেখা ছিল, একটা পান্থনিবাস আর একটা হোটেল ড্রিমল্যান্ড। হোটেল ড্রিমল্যান্ড? মানে আমাদের এই হোটেল ড্রিমল্যান্ড? দার্জিলিং কালিম্পং কাশিয়াঙে যখন অন্য কোনো হোটেল ড্রিমল্যান্ড নেই, তখন ধরে নেওয়াই যেতে পারে যে নোট বইয়ের হোটেল ড্রিমল্যান্ডই এই হোটেল ড্রিমল্যান্ড। হোটেল ড্রিমল্যান্ড? ইয়েস। আর আমাকে এখানে পাঠানো হয়েছে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। তা আপনার কি মনে হয় খুনি আমাদের এই ভেতরের কাউকে মারার জন্যই এখানে এসে উঠবে এই হোটেল? পুলিশ ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট সেরকমই কিছু একটা আশঙ্কা করছে। কিন্তু যে কিন্তু এটার কারণ কি? ও কাকে খুন করতে চায়? দেখুন, কারণটা কি আর কাকেই বা সে খুন করতে চায় সেটা যদি জানাই থাকতো, তাহলে এই ঝড় জল বিপদ উপেক্ষা করে আমরা এখানে চলে আসতে হতো নিশ্চয়ই। আচ্ছা, সেই বাপ মা হারানো 3 জন শিশুর একজন তো মারা গেছে, আর 2 জন এখন কথা বলতে পারেন? দেখুন, 12 বছরের ছেলেটি যে কোথায় হারিয়ে গেছে সেটা আজও আমরা জানি না। 10 বছরের মেয়েটিকে সেদিনের সেই ঘটনার পর এক বিদেশি নিঃসন্তান দম্পতি এসে পালিতা কন্যা হিসেবে পালন করে বিদেশে নিয়ে যায়। আর 12 বছরের ছেলেটি মামলা শেষ হওয়ার পরই নিরুদ্দেশ হয়ে যায়। আমরা তার সম্পর্কে জানতে পারি যে ছেলেটি একগুঁয়ে জেদি আর হিংস্র ধরনের ছিল। লাস্টলি যেটা জানা যায় সেটা হলো ছেলেটি মিলিটারি সার্ভিসে জয়েন করে এবং একটা মাইন্ড ব্লাস্টিং অ্যাক্সিডেন্টে হসপিটালাইজড হয়। তারপর সে যে কোথায় হারিয়ে যায় সেটা আজও অজানা। আমি কি একটু ভেতরে যেতে পারি? সরি, নট নাও। ও, তা আপনার মনে কি হচ্ছে? ওই দুটো ভাই, তার এই যে নির্দিষ্ট ভাই
সে কি আমাদের মধ্যে কাউকে খুন করার জন্য এখানে আসবে? দেখুন, যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে তখন নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। আবার হত্যার মোটিভ দেখে সেরকম ভাবাও বিচিত্র নয়। আমাদের ধারণা সেদিনের সেই দার্জিলিং পোল্ট্রি ফার্মের ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত ছিল উনি হয়তো তাদের প্রত্যেকেই খুন করলেন। মিস্টার চৌধুরী, আপনি আপনার হোটেলে গেস্টদের ডাকুন, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ। এক্ষুনি ওনাদেরকে ডাকছি। আচ্ছা ইন্সপেক্টর, যে লোকটা খুন করেছে তার একটা চেহারার বর্ণনা তো আপনারা পেয়েছেন? যতটা ইনফরমেশন পাওয়া গেছে, উচ্চতা মাঝারি ধরনের, স্বাস্থ্য সাদামাটা, গায়ে কালো রঙের ওভারকোট, মাথায় কালো টুপি, আর কণ্ঠস্বরটা ভাঙা। অবশ্যই এর থেকে আলাদা করে কিছুই বলা যায় না, কারণ এরকম ধরনের অনেক লোকই দার্জিলিং কালিম্পং কার্শিয়াঙে ঘুরে বেড়াচ্ছে। মিসেস চৌধুরী, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। আপনার হাজবেন্ডের পায়ে কি হয়েছে? উনি মিলিটারি সার্ভিসে ছিলেন। একটা মাইন্ড ব্লাস্টিং এ ওনার পায়ে চোট লাগে, তারপর থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। আপনাদের বিয়ে কতদিন হয়েছে? এই 2 বছর হলো। বিয়ের আগে থাকতে কি পরিচয় ছিল? না, বিয়ের 1 মাস আগে একটা বার্থডে পার্টিতে ওর সঙ্গে আমার আলাপ। তারপর এই ঘনিষ্ঠতা এবং বিয়ে? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, আসলে যার সঙ্গে আপনাকে সারা জীবন থাকতে হবে তাকে মাত্র 1টা মাসের পরিচয় চিনে ফেললেন। বাঙালি মেয়েদের ক্ষেত্রে কোনো পরিচয় ছাড়াই স্বামীর ঘরে যেতে হয়, এটাই প্রচলিত নিয়ম বা সংস্কার বলতে পারেন। কিন্তু তার সঙ্গে আপনার করবী সেনগুপ্ত হত্যার কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। শেয়ার ইনকুইজিটিভনেস করতে পারেন, সামান্য কৌতূহল পাচ্ছে। মিসেস চৌধুরী, আপনি আপনার হোটেলে গেস্ট ডিটেলসটা বলুন। আমি 1 মিনিট। প্রত্যেকের নাম এবং ঠিকানা লিখে লিখতে চাই। সুট নাম্বার 1, মিস কাজল দত্ত, জলপাইগুড়ি থেকে এসেছেন। উদ্দেশ্য বেড়ানো, স্বাস্থ্যজ্ঞা, প্রফেশন চাকরি। ওকে। সুট নাম্বার 2, মিস্টার জ্যোতিময় ব্যানার্জি, কলকাতা থেকে এসেছেন ছুটি কাটাতে, প্রফেশন সার্ভিস, ওএনজিসি। সুট নাম্বার 3, মিস্টার গোপাল বোস, কলকাতা থেকে এসেছেন, সাংবাদিক, উদ্দেশ্য ছুটি কাটানো। ব্যাস, আর কিছু? এই আমার আর আমার স্বামীর পরিচয় তো আপনারা পেয়েছেন। আর তাছাড়া আমাদের একজন কুক আছে, নাম ফকির দাস। ও আমাদের বিয়ের সময় থেকে আমাদের সঙ্গে রয়েছে। আপনি আপনার হোটেলের গেস্টদের সম্পর্কে আর কিছু জানেন না? একটা হোটেল চালাতে গেলে তো এর বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হয় না। রাইট অ্যাজিউমিং মিসেস চৌধুরী, বাট I cannot accept your contention. এটা তো ধরে নেওয়াই যেতে পারে যে সেদিনকার সেই খুনি আজকের এই অজানা অচেনা অতিথিদের মধ্যে থাকলেও থাকতে পারেন। প্রশ্ন, খুনি কে আর প্রমাণই বা কোথায়? অমর চ্যাটার্জি। ধরেই না যা করবী সেনগুপ্তের হত্যাকারী আমাদের মধ্যে কেউ। তবে প্রমাণ কই? কে সে খুনি? আমি, মিস্টার ব্যানার্জি, মিস্টার গোপাল বোস, দত্ত, মিস্টার চৌধুরী, শিল্পী, আই মিন মিসেস চৌধুরী। কে কোন? আপনার গল্পটা বেশ ইন্টারেস্টিং। এই শীতের রাতেও আমার বেশ এক্সাইটেড করে তুলেছে। আমরা এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব সেই খুনির প্রত্যাশা। ব্যাপারটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হলেও দিস ইজ অ্যাবসলিউটলি টু মি মিস্টার চ্যাটার্জি। তাই আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। অফিসার, আমার হাই ব্লাড প্রেশার, আমি কি আমার বাড়িতে বিশ্রাম নিতে? একটু অপেক্ষা করুন, আমি একটা প্রশ্ন করব, তারপরেই আপনারা যে বাড়ি গিয়ে বিশ্রাম করবেন। আশা করি এইটুকু সহযোগিতা আমি নিশ্চয়ই আপনাদের কাছে পাবো। মিস্টার চ্যাটার্জি, বলুন। চ্যাটার্জি, সেদিনকার সেই ঘটনার সঙ্গে আপনার কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল? না না না,
অত সহজে আমার প্রশ্নের উত্তর না দিয়ে মনে করা অনেক দিনের পুরনো ঘটনা তো। না, কোনো যোগাযোগ ছিল না। পশ্চিমবঙ্গে এই পদার্পণ। আমার জন্ম বেনারসে, আমার বাবা এলাহাবাদ হাইকোর্টে ওকালতি করতে। আমি হিন্দি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি এখন বেনারসেই থাকি। এবার উঠতে পারি? অযথা ব্যস্ত হবেন না, অযথা ব্যস্ত হয়ে লাভ নেই। আমার কাজ শেষ হয়ে গেলে আপনাকে আটকে রাখবো না। ইউ ফলো মাই পয়েন্ট? Yes, I do. But I think both. That's none of my business. মিস দত্ত, আপনি? হাউ ডেয়ার! আমি একজন মহিলা, এইরকম একটা নকশার জন্য ঘটনার সাথে সম্পর্ক আছে কিনা আপনি জানতে চাইছেন? আমাকে প্রশ্ন করবেন না, আমাকে প্রশ্ন করবেন না। আমার প্রতি সেদিনকার সেই ঘটনার সঙ্গে আপনার কোনো রকম যোগাযোগ ছিল? মিস্টার চৌধুরী, আমি একজন স্বাধীন দেশের মহিলা। ইনি আমাকে অপমানকর প্রশ্ন করছেন। এই হোটেলের প্রোপাইটার হিসেবে আপনার প্রতিবাদ করা উচিত। মিস দত্ত, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনারও কিন্তু উচিত পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে করা। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর নানান অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর না পেলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হন। আচ্ছা, আপনি সব এরকম কুটকাসালি করেন কেন বলতো? হ্যাঁ, সব কথাতেই কুটকাসালি করেন। আপনি আসলে কথাই বলুন না, হ্যাঁ কি না? আপনি থামুন, সব কথা আপনি কথা বলবেন না। না, সেদিনের সেই ঘটনার সঙ্গে আমার কোনো যোগ ছিল না। রাবিশ! আপনি আমি এক কথায় কইলে না, আর দুই কথায় কইলে এই টাইমে আমি খুব সব ওই অফিসে খবরের কাগজের অফিসে কাম করি। আর তিন কথা কইলে আমি কলকাতায় আসি এই 2000 সালে। আর সব কথার এক কথায় কইলে এই ঘটনার লগে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ নাই। আপনি? No, that time I was not in Calcutta. In Mumbai, in ONGC. I see. তাহলে এটাই আপনাদের কথা। সেদিনকার সেই ঘটনার সঙ্গে আপনাদের কোনো রকম যোগাযোগ ছিল না। লাই, ইটস এ ড্যাম লাই, ইটস এ ড্যাম লাই। আপনাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি সত্য গোপন করছে, আর সেই এক বা একাধিক ব্যক্তি আপনাদের মধ্যেই আছে। বেশ, সত্য গোপন করার জন্য নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ ডিপার্টমেন্টকে দায়ী করবেন না। আপনারা এখন আসতে পারেন। আমি তদন্তের প্রয়োজনে যথাসময়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটা কথা মনে রাখবেন, কেউই সন্দেহের বাইরে নন। তার মানে তো না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। দত্ত, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। আপনি সেদিন কথায় কথায় বলছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনাথ পুনর্বাসন দপ্তরে চাকরি করতে। হ্যাঁ, তখন পর্যন্ত আমি নর্থ বেঙ্গল অনাথ পুনর্বাসন দপ্তরের অধিকর্তা কাজ করছিলাম। আচ্ছা, তাহলে তো এই 3টে শিশু হস্তান্তরের ব্যাপারটা আপনার জ্ঞাতসারেই হয়েছিল। বোকা প্রশ্ন করবেন না। অনাথ পুনর্বাসন দপ্তরের গোটা ব্যাপারটা বিশেষ নর্থ বেঙ্গলের টোটাল নেটওয়ার্কটা আমার আন্ডারে ছিল। তাতে কি? আচ্ছা, আমার একটা কথা, ভগবান কি আপনার একটুও মাইয়া লোকের লালিত্য দেয় নাই? হ্যাঁ, সব সময় ওই ভাঙা কাঁসর ঘন্টার মতো গলায় ঘ্যানর করেন। আপনি থামুন। না, আমি থামুন না। কেন থামুন? আমি থামুন না, আমি মিস্টার বোস, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনি যখন কইছেন তখন আমি থামুন। কিন্তু মিস দত্ত, তখন এই পোল্ট্রি ফার্মের ব্যাপারটা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছিল। আমার যত মনে পড়ছে যে খবরের কাগজওয়ালারা আপনার ব্যাপারে অনেক প্রকাশ করেছিল, যে আপনি অনেক কিছু জানা সত্ত্বেও ওই 3টে ওই পোল্ট্রি ফার্মের মালিক অমল রায় এবং সুমন রায়ের হাতে তুলে দিয়েছিলেন। যদি আপনি জানতেন যে অমল রায়ের এগেনস্টে পুলিশ চোরা কারবারের অভিযোগ এনেছে, তা সত্ত্বেও একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার 3টি অসহায় শিশুকে আপনি ওদের হাতে তুলে দিলেন। ওদের এই যে সন্তান আকাঙ্ক্ষা, তা কি শুধুই সন্তান আকাঙ্ক্ষা, নাকি
পুলিশ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট ওদের পেছনে অনেক টাকা ভরণ পোষণের জন্য ধার্য করেছিল, তাই সেই টাকার প্রতি আর আপনি সেই লোককে বাস্তবায়িত করেছিলেন। আপনি কি চান? আপনি কিছুই জানেন না। এক মিনিট কইয়া যান। তখন ওদের মনে কি ছিল সেটা জানা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি দেখেছিলাম ওরা নিঃসন্তান, ওদের সঙ্গতি আছে, তাই আমি ওদের তিনটি ওদের হাতে তুলে দিয়েছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ তখন অনেক সঙ্গতি সম্পন্ন নিঃসন্তান দম্পতি ওদের ভান নিতে চেয়েছিল, কিন্তু আপনি হয়তো সুমন রায় বন্ধু ছিলেন, তাই হয়তো অনেক অফারও করেছিলেন। নিজের পজিশন, বিচার বুদ্ধি, বিবেকবোধ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আপনি এমন একটা পরিবারের হাতে ওদের তুলে দিলেন যারা হিংস্র, মিল। ওদের সঙ্গে পরিচিত ছিলাম এটা সত্য, কিন্তু সেদিন ওই সময় ওই তিনটি শিশুকে দত্তক নেওয়ার জন্য যারা আবেদন করেছিল তাদের থেকে ওদের প্লাস অনেক বেশি ছিল। তাছাড়া সরকারি মহলের লোক উপরওয়ালা ওদের সঙ্গে কথা বলে খুশি হয়েছিলেন। এর পরে যদি ঘটনা ঘটে থাকতে পারে তাহলে তার জন্য আমি দায়ী হতে যাব কেন? আর আপনি একথাও ভালোভাবেই জানেন সেই সময় আমার সম্পর্কে সমস্ত অভিযোগ উঠেছিল তার কোনোটাই প্রমাণিত হয়নি। বিচারের জন্য সাক্ষ্য প্রমাণ লাগে, আর আপনি একজন স্বাবলম্বী বুদ্ধিমতী মহিলাকে ধরা। যাই হোক, ইন্সপেক্টর সেদিনকে আপনার বা আমার এই ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে কিনা জিজ্ঞাসা করছিল। আপনি ঘটনাটাকে সাপ্রেস করে সত্যের অপলাপ করেছেন, অন্তত নিরাপত্তার জন্য। থামুন, আমার নিরাপত্তার কথা আপনাকে চিন্তা করতে হবে না। আর একজন অপদার্থ পুলিশ অফিসারের উপর নির্ভর করে পৃথিবীতে বেঁচে নেই। মনে রাখবেন, আমি এই পৃথিবীতে নিজের ক্ষমতায় বেঁচে আছি এবং বেঁচে থাকবো। যান গিয়ে যান। আরে কি যে কন মিস্টার ব্যানার্জি, কি যে কন। উনি মাইয়া নন, উনি একেবারে শক্তি রূপে চামুন্ডা। আর বর্তমানে জানেন তো, বর্তমানে সতী জুতা বুট পইরা এক মাইয়া মিলি চলে গেল। ফিরে এলাম। আপনারা এক্ষুনি ভয়ের উপর একটি গান শুনলেন। কাজে বলছিলাম, সাইকোলজিস্টদের মতে ভয়কে আমরা একটা আবেগ বা অনুভূতি হিসেবে ব্যাখ্যা করতে পারি। এটা আমাদের একটি বেসিক হিউম্যান ইমোশন এবং এটি কনসিডার করা যায় সিম্পল ফিলিং হিসেবে। যদি ধরা যায় ইমোশন সৃষ্টি হয় হিউম্যান ইমোশন ও শারীরিক প্রতিক্রিয়া দিয়ে, দেন ভয় হলো বেসিক কাইন্ড অফ অ্যাংজাইটি। ভয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে সবচেয়ে যে ভয় ছোটবেলায় হয় আর বয়সকালে মৃত্যু হয়। ভাবতেও এখন পারছি না, এই ঘটনা
আমরা ইন্সপেক্টরের কথা একটু বিশ্বাস করলাম না? কি যে হলো এটা ভাবাও যায় না। খারাপ লাগতেছে, ভদ্রমহিলা যে এইভাবে খুন ভাবতেই পারি নাই। হ্যাঁ, আজ কদিন ধরে কতই না ঝগড়া করেছি, কতই না খুবকাচালি করেছি, কেন যে করতে গেলাম। হায় 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 হায়। মনকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। মানুষের মৃত্যু দেহ মনকে অন্য করে দেয়, তারপর সময়ের সাথে সাথে আবার সব ঠিক হয়ে যায়। লাইফ। শিল্পী দেবী, আপনি যখন দত্তের মৃতদেহটা দেখলেন তখন ঘর থেকে কাউকে পালিয়ে যেতে, ঘর থেকে কারোর দৌড়ে পালানোর শব্দ বা এই জাতীয় কোনো আওয়াজ কি আপনার কানে এসেছিল? না, আমি তো বাইরে তুষারপাতের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাইনি। আর মিস দত্তের আর্তচিৎকার? না, আসলে আমি তো খুব অন্যমনস্কভাবে এই ঘরে আসছিলাম, সেই জন্য মনে হয় আমার কিছু মনে নেই। ইন্সপেক্টর, এমনও তো হতে পারে যে উনি পুরো ব্যাপারটা এত দ্রুততার সাথে মজা করেছেন যে উনি চিৎকার করার সুযোগই পাননি। হ্যাঁ, আসলে দুটো মৃত্যুই এত ঠান্ডা মাথায় এত দ্রুত ঘটেছে যে আশেপাশে অনেক লোকজন থাকা সত্ত্বেও কেউ সামান্য শব্দটুকুও পায়। দুটো মৃত্যুর মধ্যে পার্থক্য হলো একজনকে খুন করা হয়েছে গলা টিপে আর আরেকজনকে গলা পেছন থেকে ফাঁস লাগে। লক্ষণীয় এটাই যে দুটো মৃত্যুই ঘটেছে শ্বাস রুদ্ধ করে। ইন্সপেক্টর, আমার মনে পড়ে গেছে, আমি যখন এই ঘরে আসছিলাম একটা জোরে শব্দ শুনতে পেয়েছিলাম। কোন দিক থেকে? ওই দিক থেকে। মিসেস চৌধুরী, আপনার এই কিছুই মনে পড়ছে না? আপনি মনে করার চেষ্টা করুন। এই ইন্সপেক্টর প্লিজ, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার মনের উপর কি চাপ? প্লিজ একটুখানি অন্তত চেষ্টা করুন বোঝার। আই এম ভেরি সরি মিস্টার চৌধুরী, কিন্তু মিস দত্তের মৃত্যুটা আরো বেশি করুন, আরো বেশি বাস্তব। নাও নাও টেল মি, মিস দত্তের মৃত্যুর সময় আপনারা কে কোথায় ছিলেন? মিস্টার চৌধুরী, আপনি তখন কি করছিলেন? আমি উপরের ঘরে হিসাবপত্রগুলো মেলাচ্ছিলাম দিনের শেষে। তা এমন সময় আমি তলা থেকে শিল্পীর গলা বিরাট একটা চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে আমি দৌড়ে করিডর দিয়ে যখন আসতে যাচ্ছি, উল্টো দিকে ব্যানার্জি আমার দিকে দৌড়ে আসছে। আমাদের মধ্যে মুখোমুখি একটা ধাক্কা। মিস্টার ব্যানার্জি আমায় বলেন, ইন্সপেক্টর কই, ইন্সপেক্টর কই। তার মানে আপনি যখন এই ঘরের দিকে আসছিলেন তখন মিস্টার ব্যানার্জি দৌড়ে আমাকে উল্টো দিকে দৌড়চ্ছিলেন, তাই তো? এক্স্যাক্টলি ঠিক এইরকম। আই অবজেক্ট। আপনি বোধহয় ভুল করেছেন। আমি মোটেই আপনাকে খুঁজতে এই ঘর থেকে বাইরে যাইনি। ডোন্ট আর্গু, স্পিক when you are spoken to। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তার উত্তর দিন। মিস্টার চৌধুরী, প্লিজ কন্টিনিউ। এটা ঠিকই যে করিডোর দিয়ে দৌড়ানোর সময় ব্যানার্জির সাথে আমার উল্টো দিক থেকে ধাক্কা লাগে, কিন্তু এইটা ঠিক আমি বলতে পারবো না উনি কোন ঘর থেকে বেরিয়ে আসছে। তারপর তো ঘরের মধ্যে ঢুকে দেখি মিস দত্তর বডিটা এখানে পড়ে রয়েছে, আর আর শিল্পী একটা এমন না। I understand. মিস্টার ব্যানার্জি, তখন আপনি কি করছেন? আমি ঘরে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ঘুরে ঘুরে এই বাড়িটা দেখছিলাম। তখন ওনার চিৎকারটা শুনতে পেলাম, তখন আমি চোরাকুঠরিতে ছিলাম। হ্যাঁ, Come on, মিস্টার ব্যানার্জি, আপনি আমার ছোড়াকুড়ির সন্ধান কোথা থেকে পেলেন? এই যে দেখুন না, এই যে রিসেপশনের পাশে এই দরজাটা ঠেললে, এই দরজাটা ঠেললে এখানে অন্ধকার একটা সিঁড়ি নেমে যায়। এই সিঁড়ির মধ্যে নামলে আপনি সোজা চোরাকুঠরিতে চলে যাবেন। মিস্টার চৌধুরী, হ্যাঁ, আপনাদের এই চোরাকুঠরিটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর বিশেষ করে আপনাদের পূর্বপুরুষের জিনিসগুলো ঠিক যেন জীবন। মিস্টার ব্যানার্জি, আমরা এখানে শিল্পকলা গবেষণা করতে বসিনি। ভুলে যাবেন না, একটা বিভৎস খুনের পরিবেশের মধ্যে আমরা এখানে বসে আছি। নাও, শিল্পী দেবী, প্লিজ ডু কনসেন্ট্রেট। আচ্ছা, আপনি কি ঠিক তুমি একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই এরকমই একটা শব্দ। দ্যাটস গুড। এটা হলো চোরাকুঠরিতে দরজা বন্ধ হওয়ার শব্দ। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে খুনি মিস দত্তকে করার পর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, এবং সেই সময় মিসেস চৌধুরীর পায়ের শব্দে সে চৌধুরীতে গিয়ে আত্মগোপন। তবে তো দরজায় খুলে হাতের ছাপ পাওয়া যাবে। কি আশ্চর্য!
আমি তো নিজেই বললাম যে আমি দরজা ঠেলে নিচে গেছিলাম, আমি চোরাকুটিতে ছিলাম। ওখানে থাকতে থাকতে যখন চিৎকার শুনতে পেলাম তখন আসলে পুরো ঘটনা টেনশন আর দ্রুততার সাথে হয়ে গেল না। আই আন্ডারস্ট্যান্ড। নেক্সট, মিস্টার অমর চ্যাটার্জি, তখন আপনি কি করছিলেন? আমি ঘরেই ছিলাম। কি করছিলেন? আমি অ্যাকচুয়ালি ঘরে বসে ড্রিঙ্ক করছিলাম আর শুয়ে শুয়ে ডিটেকটিভ নভেল পড়ছিলাম। হঠাৎ একটা আর্তচিৎকার শুনে ছুটে বাইরে বেরিয়ে আসি। আর করতে আপনারা সবাই সব কিছু জানেন। মিস্টার চ্যাটার্জি, আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। আপনি কি শিল্পী দেবীকে আগে থাকতেই চিনতেন? অমর, শিল্পী, তোমার তো ক্লান্ত দেখাচ্ছে না। হ্যাঁ অমর, আমি সত্যিই খুব ক্লান্ত। কি হয়েছে বুঝতে পারছি। নির্দত্তের খুনটা তোমার উপর খুব প্রভাব বিস্তার করছে, কিন্তু সরি, এই বিষয়ে আমি তোমার হেল্প করতে পারবো না। তুমি মনে এক কাজ করো, ঘরে গিয়ে বিশ্রাম করে দেবে। না না, এই একা ঘরে থাকলে হাজারো রকমের চিন্তা আমায় গ্রাস করতে আসছে। কেন? মিস্টার চৌধুরী কোথায়? ওই উপরের ঘরে ইন্দ্রের সঙ্গে কথা বলছে। জানো অমর, দিনের সেই ভুলের মাসুল আমাকে সারাটা জীবন দিয়ে দিতে হবে। কিসের ভুল? ওই যে সেদিন তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি চলে এলাম দার্জিলিং এ। এখানে সেন্ট জনস কনভেন্টে দিদি মিস্ট্রেস ছিলেন, সেখানে এসে উঠলাম। একটা বার্থডে পার্টিতে সুরদীপের সঙ্গে আমার আলাপ, তারপর বিয়ে। কিন্তু তখন বুঝতে পারিনি আমি একটা প্রাসের প্রাসাদের উপর আমার স্বপ্নে ঘর তৈরি করছি। অতীতের কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমায় সত্যি ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার মধ্যে নিশ্চয়ই কোনো ফাঁক ছিল। তা নইলে তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। না না অমর, তোমার ভালোবাসা সত্যিই ছিল, কিন্তু কিন্তু সেদিন এমন একটা ঘটনা ঘটেছিল যে আমি তোমাকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এই দেখো, এটা কি? এটা একটা দার্জিলিং রিসিট। হ্যাঁ তারিখটা দেখো। 13ই মার্চ। হ্যাঁ, আর পরবী সেনগুপ্ত খুন হয়েছিল কত তারিখে? 13ই মার্চ। হ্যাঁ, আর ঠিক সেই দিন সকালবেলা সুরদীপ গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল কালিম্পং যাচ্ছে শীতের জামা কিনতে। এর মধ্যে অবিশ্বাসের কিছুই ছিল না, কিন্তু শুরু যায়নি না, ও ফেরার পর ওর জামা কাপড়ের মধ্যে থেকে রিসিটটা আমি পেয়েছি। আর অমর, পরবী সেনগুপ্ত খুন হয়েছিল কোথায়? দার্জিলিং এ। অমর, আমি আর পারছি না। আমি একটা অসম্ভব সময়ের মধ্যে দিয়ে চলেছি। এখন যত অসম্ভবই হোক না কেন, যে কোনো অশুভ ইঙ্গিতকে আমরা সত্যি বলে ধরে নেব। উফ, অমর। আশা করি এই অন্তরঙ্গ মুহূর্তে আমি কোনো ব্যাঘাত ঘটালাম না। না, আসুন আসুন মিস্টার চৌধুরী, আসলে আপনার মিসেস খুব ভেঙে পড়েছেন। ও তাই বুঝি আপনি আমার মিসেসের মনে শক্তি সঞ্চারের জন্য কোম্পানি দিচ্ছেন? সুরদীপ, চ্যাটার্জি, আমরা স্বামী স্ত্রী একটু একান্তে কথা বলতে চাই। উইল ইউ প্লিজ অ্যালাউ আস? ও শিওর, হয় না। আর একটা কথা মিস্টার চ্যাটার্জি, একটা কথা, এটা ভুলে যাবেন কেন? আমি শিল্পীর হাজবেন্ড, শিল্পী আমার স্ত্রী, ও আমার বিবাহিত স্ত্রী। এইটা মনে রাখবেন যে ওর ওপর আইনত এবং সামাজিক
দুটো অধিকারী আমার। ডু ইউ ফলো হোয়াট আই মিন? ইয়েস, আই ডু। থ্যাংক ইউ। হঠাৎ তোমার অদ্ভুত ব্যবহারের কারণ জানতে পারি? এই অমর চ্যাটার্জি ভদ্রলোকটিকে কতদিন তোমার সাথে পরিচয়? অমরের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু আজকে অনেক বছর পরে হঠাৎ এই হোটেলে আমাদের দেখা হয়েছে। এটা একটা কোইন্সিডেন্স, তোমাকে বলার নয়, সেই জন্য বলিনি। তুমি আমার চোখের সামনে তোমার পুরনো প্রেম নিয়ে ঘুরে বেড়াবে, সেটা আমার সহ্য করতে হবে। সংযতই কথা বলার চেষ্টা করো সুরজিৎ। হ্যাঁ, অমরের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আমি ওকে ভালোবাসতাম, হয়তো বিয়েও করতাম, কিন্তু সামান্য ইমোশনাল মোমেন্টে একজন নারী যদি আরেকজন নারীর হৃদয়কে ক্ষতবিক্ষত না করতো, তাহলে আজ অবাঞ্ছিত অবস্থার মধ্যে আমাকে পড়তে হতো না। তা তুমি যদি অমরকে ভালোবাসতে, তুমি ওকে বিয়ে করলে না কেন? আমায় বিয়ে করে তুমি ঠকালে কেন বলো তো? হ্যাঁ, আমি হয়তো অমরকেই বিয়ে করতাম, কিন্তু আমরা সেই দশাশ্রমের ঝাঁকে দাঁড়িয়ে পরস্পর কথাও দিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন মা এসে আমার এই হাত দুটো ধরে আমাকে বলল আমি যেন ওকে ভুলে যাই, কারণ ও কাশীর গোড়া ব্রাহ্মণ আর আমরা মিত্র কায়স্থ। সেদিন সেই বৃদ্ধার দুটো হাত ধরে আমি কথা দিয়েছিলাম আমি অমরকে ভুলে যাব। আর কেন আমি ওকে ছেড়ে চলে এসেছি সে কথা কোনোদিনও জানতে পারবে না। হ্যাঁ, অমরকে আমি ভালোবাসতাম, হয়তো ওকে আমি বিয়েও করতাম, কিন্তু সুরজিৎ, অমরের চেয়ে কোনো অংশ তুমি আমার কাছে কম না। আমরা স্বামী স্ত্রী, অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি। সেই ভালোবাসা বা বিশ্বাস কোনোটাই তো আমি অমর্যাদা করিনি। যদি তাই হবে তাহলে সেদিন কেন তুমি কালিম্পং আমার নাম করে দার্জিলিং গিয়েছিলে, আর সে কথা আমাকে মিথ্যেই বা বলছিলে কেন? শিল্পী, সত্যি তুমি কত বোকা ও সরল। তুমি ভুলে গেছো কাল আমাদের বিবাহ বার্ষিকী। তোমাকে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি কালিম্পং স্পেশাল গিফট কিনতে গেছিলাম, সেখানে সেটা পেলাম না, তাই আমি দার্জিলিং যেতে হয়। এর মধ্যে এমন কি আছে? ওহ সুরজিৎ, আমি আর পারছি না। এই 13ই মার্চ ইন্সপেক্টর কবি সেনগুপ্ত দার্জিলিং। কি সব অবস্থাপন বলছো শিল্পী? কি এসব বলছো? মাফ করবেন, হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেক কিছু না শোনার মতন হলেও আমি শুনে আই বেগ টু বি এক্সকিউজ। আপনাদের থেকে আমি অনেক আগেই পৃথিবীতে এসেছি, আপনাদের থেকে বয়স এবং অভিজ্ঞতা দুটোই আমার বেশি। একটা কথা বলতে পারি, প্রেমের মধ্যেই যে দাম্পত্য কলহ, তার পরিণতি খুব মধুর, আর কলহের মধ্যে অনেক কথা উঠে আসে যেগুলোকে হালকাভাবেই দেওয়া উচিত। এই যে আপনারা সবাই এখানে, ওই ইন্সপেক্টর কি নাম, পুলিশ অসিত ঘোষ, সকলে ডাকছেন পাশের ঘরে। কথায় কয় না বাঘে শুইলে 18 ঘা, আর পুলিশের শুইলে কত যেন 32। বুঝছেন যে রহস্য একেবারে সমাধান করে ফেলছেন। হ্যাঁ, খুনি নাকি ওনার হাতের মুঠার মধ্যে। সেই ইন্সপেক্টরের লম্ফজম্প দেখে তো ভাবছি উনি খুব ক্যাপেবল লোক, অথচ এখন তো দেখছি লম্ফজম্পই হাট। ওনার চোখের সামনে মিস দত্ত খুন হয়ে গেলেন, অথচ পুলিশ ডিপার্টমেন্ট ওনাকে আমাদেরই প্রোটেকশনের জন্য পাঠিয়েছে। এখন হোপলেস। আরে না না, আর হোপলেস নয়, এখন হলো হোপফুল। কইছেন কি যে উনার মাথায় একটা প্ল্যান আইছে, সেইটা যদি উনি লাগাইয়া দেন তাহলে খুনি একটা ক্যাটস কট কট। আপনারা প্রত্যেকেই এখানে উপস্থিত। মিস দত্তের মৃত্যুর সময় কে কোথায় ছিলেন তার বর্ণনা আমাকে দিয়েছে, কিন্তু আমার কনফার্মড ওপিনিয়ন হচ্ছে আপনাদের মধ্যে একজন মিথ্যা বিবৃতি দিচ্ছে। আমাদের সম্বন্ধে আপনার এই ওপিনিয়নে আমি অবজেকশন করছি। আমরা যে সত্যি বিবৃতি দিয়েছি সেটা প্রমাণ করা যায়। যেটা প্রমাণ করা যায় তাই সত্য নয় মিস্টার ব্যানার্জি। সত্য হলো সেটাই
যার কবল থেকে মুক্তি পাওয়া যায় না। আপনি এখন কি করতে চাইছেন? দ্যাটস দ্য পয়েন্ট। মিস ডক্টর মৃত্যুর সময় যে স্টেটমেন্ট দিয়েছেন আপনারা, অবশ্য সেটা যদি সত্যি হয় তাহলে আপনারা যে যে ভূমিকায় ছিলেন সেই সেই ভূমিকা ফিরে যান, অর্থাৎ সেই মুহূর্তে একটা পুনরাভিনয় চাই। শুধুমাত্র মিসেস চৌধুরী ভূমিকা এক্ষেত্রে অন্য, উনি অভিনয় করবেন মিস কাজল দত্তের ভূমিকায়, অর্থাৎ একটা কাল্পনিক খুনের দৃশ্যে অভিনয় হবে। মিসেস চৌধুরী প্লিজ আপনি চেয়ারটা দিকে বসুন। কমন প্লিজ হারি আপ, আপনার নিয়ে জায়গা ফিরে যান। আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ নিজেদের অভিনয় ছেড়ে বেরিয়ে আসবেন না। মিসেস চৌধুরী ভয় পাবেন না, বসুন। ধরা যাক সেদিন মিস দত্তের খুনি এই দরজা দিয়ে প্রবেশ করেছিল। মিস দত্ত এই চেয়ারটাতে বসেছিলেন, রেডিওতে একটা সমীক্ষা চলছিল, বাইরে প্রচন্ড ঝড়, সেই ঝোড়ো হাওয়া ওনার মনের মধ্যে বারবার আঘাত হানছিল। উনি হয়তো ওনার কলুষিত অতীতটাকে বারবার করে বোঝার চেষ্টা করছিলেন, ঠিক যেমন আপনি মিসেস শিল্পী চৌধুরী সেন্ট জনস কনভেন্টের প্রাক্তন শিক্ষিকা, একটা জঘন্য শিশু হত্যার ষড়যন্ত্রের যন্ত্রী। কি অপূর্ব অভিনয় করে চলেছেন, হ্যাঁ? কি অপূর্ব অভিনয় আপনার। এইসব আপনি কি বলছেন? আমার ভয় করছে। ভয়? ভয়? আমি অভিনয় করছিলাম মিসেস চৌধুরী, আমি অভিনয় করছিলাম। আসলে মিস দত্তের খুনির মধ্যে যে লজিকটা হয়েছিল সেই লজিকটা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা মিসেস চৌধুরী, আপনাকে একটা প্রশ্ন করব। আপনি কি সত্যি সেন্ট জনস কনভেন্টের প্রাক্তন শিক্ষিকা ছিলেন? না, আমি কোনোদিনও সেন্ট জনস কনভেন্টের শিক্ষিকা ছিলাম না। ছিলেন 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 কারণ এই মুহূর্তে আপনার চোখের তারায় ফুটে উঠছে একটা আতঙ্ক, একটা পাপ, একটা যন্ত্রণা। সেদিন সেই তিনটে অনাথ শিশু তাদের চোখের জলে ভিজিয়ে পাম কর্তৃপক্ষের অত্যাচারের কথা জানিয়ে যে চিঠি আপনাকে দিয়েছিল, তা আপনার মনে করুণার উদ্রেক করেনি মিসেস চৌধুরী? আপনি তো নারী, মাতৃত্বের সবকটা গুণ নিয়ে যার জন্ম, সেই তো নারী। কোথায় ছিল আপনার সেই মাতৃত্ব সেদিন? শুনুন, আপনি যার কথা বলছেন সে আমি নয়, সে আমার দিদি। কিন্তু এই পুরো ঘটনাটায় তার কোনো দোষ ছিল না। সে তখন অসুস্থ ছিল, নিউমোনিয়ায় ভুগছিল। চিঠিটা যখন তার হাতে এসে পৌঁছলো তখন হতভাগ্য শিশুটি মারা গেছে। তাহলে আপনি নন, আপনার বোন। কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না চৌধুরী। আমি পুলিশ অফিসার নই, আমি সেই তিনটি অনাথ শিশুর একজন। আমি ওদের বড় ভাই, যার খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি। আমি পুলিশ সুপারের নাম করে আপনাকে ফোন করেছিলাম, আর ড্রিমল্যান্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এই টেলিফোনের তারটা কেটে দিয়েছিলাম। এক পা নড়বেন না, এক পা নড়বেন না মিসেস চৌধুরী। আমার প্রতিজ্ঞা মতো তিনটে ইঁদুরের মধ্যে দুটো শেষ, আর একটা বাকি। বসে বলো। অসিত ঘোষ, তোমার খেলা শেষ, তুমি ধরা পড়ে গেছো। অ্যাকচুয়ালি আমি ইন্সপেক্টর ব্যানার্জি, জ্যোতির্ময় ব্যানার্জি, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাকেই এখানে পোস্টিং করা হয়েছে। আমি এই দরজাটা পেছনে লুকিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই নাটকের শেষ দৃশ্য হচ্ছে মিসেস চৌধুরীকে খুন করার চেষ্টা। ইন্সপেক্টর ঘোষ ওরফে অসিত ওরফে বড় বিষেন দত্ত এবং কাজল দত্তের হত্যাকারী। চলো এবার আমাদের যেতে হবে।
আমি টেলিফোন লাইন জোড়া দিয়ে দিয়েছি আর পুলিশও আসার সময় হয়ে গেছে। চলো এবার যেতে হবে, দেরি হয়ে গেছে, চলো। আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। অমিত ভাই আমার, আমি প্রতিশোধ নিতে পারলাম না অমিত, আমি ব্যর্থ, আমি প্রতিশোধ নিতে পারলাম না। যন্ত্রণা, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আমি 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 চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে আমাকে একটু বাতাস দিতে পারো, একটু বাতাস। আমাকে আমাকে একটু আলো দাও, আমাকে একটু আলো দাও, আমাকে আমাকে একটু আলো দাও, একটু আলো, একটু আলো।